বন্ধুরা, এক বাবা তার নিজের সুন্দরী মেয়ের সাথে এমন কিছু করল এবং তারপর নিজের মেয়েকে দিয়ে দিল পতিতালয়ে। কি করে দিতে পারল সেই বাবা নিজের মেয়েকে? বন্ধুরা, এই নির্মম ঘটনাটা শুনলে গায়ে কাটা দিবে আপনাদেরও। বন্ধুরা, ঘটনা জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আপনাদের কাছে অনুরোধ করছি। আর ভালো লাগলে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন। পূর্ববাংলার এক প্রান্তিক গ্রামের নাম ছিল বেলতলি। গ্রামটি যেন ধুলোবালির এক স্বপ্ন, বর্ষায় কাদা, শুষ্ক মৌসুমে ধুলোর ঝড়। এখানে মানুষের জীবন কাটে মাঠ, নদী আর ঋণের চক্রে আটকে। এই গ্রামের এক প্রান্তে বাস করত 12 বছরের রূপা, তার বাবা শফিক আর মা জাহানারার সাথে। শফিক পেশায় দিনমজুর, কিন্তু বয়স আর অসুস্থতায় তার শক্তি কমে এসেছে। মাঠে কাজের সুযোগও আগের মতো নেই, শহরের যন্ত্র এসে মাটি চাষ করছে, আর ক্ষেতের মালিকরা আর সবার মতো মানুষ ভাড়া করে না। রূপা ছিল গ্রামের সবার কাছে হাসির ফুল ও চোখে ঝিলিক, মুখে মিষ্টি কথা। স্কুলে পড়তে ভালোবাসত, যদিও প্রায় বইয়ের পাতায় ধুলো জমে যেত কাজের চাপে। মা জাহানারা চাইতেন মেয়ে লেখাপড়া শিখে জীবনে কিছু হোক। কিন্তু শফিকের চোখে সে স্বপ্নের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল আজকের খাবার। ঋণের খাতা শফিকের জীবনকে এক অনন্ত বোঝায় পরিণত করেছিল। গ্রামের মহাজন করিমুদ্দিন তাকে বারবার মনে করিয়ে দিত, ঋণ শোধ না করলে জমি যাবে। সেই জমি ছিল শফিকের বাবার থেকে পাওয়া একমাত্র উত্তরাধিকার। একদিন দুপুরে রোদে ফসল শুকানোর আড়ালে শফিককে দেখা গেল করিমুদ্দিনের সাথে গোপনে কথা বলতে। করিমুদ্দিন ধীরে ধীরে কিছু প্রস্তাব দিল, যা শফিকের মুখ গম্ভীর করে তুলল। কারও অজানা সেই মুহূর্তে রূপার জীবন যেন ধীরে ধীরে অন্য পথে মোড় নিতে শুরু করল। করিমুদ্দিনের মুখে সবসময় একরকম হাসি লেগে থাকত, কিন্তু সেই হাসির আড়ালে ছিল হিসাবি চোখ। তিনি গ্রামের সবচেয়ে প্রভাবশালী মহাজন, যার কাছ থেকে ঋণ নিয়ে অনেক পরিবার পথে বসেছে। সেদিন দুপুরে তিনি শফিকের কানে কানে বললেন, দেখো শফিক, জমি বিক্রি কইরো না। তোমার একটা রাস্তা আছে। তোমার মেয়ে তো সুন্দরী, বয়সও হয়েছে। শহরে পরিচিত এক ম্যাডাম আছে, ওখানে ভালো খাওয়াপড়ার ব্যবস্থা, কাজও হালকা, টাকাও একেবারে হাতে পাবাগু। শফিক কেঁপে উঠল। আপনি কি কইতেছেন করিম ভাই? আমার রূপা তো এখনও বাচ্চাগু। করিমুদ্দিনের চোখে এক মুহূর্তের জন্য কঠোরতা নেমে এল। বাচ্চা বাচ্চা বললে হবে না। তোমার ঋণ তো মাফ হবে না। জমি যাবে, খাওয়ারও ব্যবস্থা থাকবে না। একবার ওকে শহরে পাঠিয়ে দে, বছর খানেকের মধ্যে তুই ঋণ শোধ করতে পারবে। তোর পরিবারও বাঁচবে গু। শফিক সেদিন কোনো উত্তর দিল না। কিন্তু রাতে ঘরে ফিরেও তার মাথা ঘুরপাক খেতে লাগল। অন্ধকারে জাহানারার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে সে দেখল, তারও মুখে দুশ্চিন্তার ছাপ। রান্নার হাড়ি ফাঁকা, চাল শেষ, ইন্দাতার চাপ, আর নিজের পুরনো পাব্যথা। সব মিলিয়ে সে এক অদ্ভুত দমবন্ধ অবস্থায় পড়ে গেল। কয়েকদিনের মধ্যেই শফিকের মনে অমানবিক একটি চিন্তা শক্ত হয়ে বসে গেল। নিজের মনের ভেতরে লড়াই করলেও প্রতিদিনের ক্ষুধা আর দারিদ্র্য সেই মানবিকতার দেওয়ালকে ভেঙে দিচ্ছিল। এক সন্ধ্যায় যখন রূপা স্কুল থেকে ফিরে মায়ের সাথে ভাত খাচ্ছিল, শফিক তাকে লক্ষ্য করে গভীরভাবে তাকাল। যেন সে মেয়ে নয়, এক ধরনের ঋণ শোধের রাস্তা। সেদিন থেকে রূপার ভাগ্য তার অজান্তেই করিমুদ্দিনের খাতায় লেখা হয়ে গেল। একদিন শীতের সকাল, কুয়াশা যেন পুরো গ্রামটিকে ঢেকে দিয়েছে। রূপা তখনও জানে না আজকের দিন তার জীবনের পথ পাল্টে দেবে। শফিক সকালে উঠে মেয়েকে বলল, রূপা, তুই আমার সাথে শহরে চল। তোর জন্য ভালো কাজ ঠিক কইরা রাখছি। রূপা অবাক হলেও বাবার কথায় বিশ্বাস করল। সে ভেবেছিল হয়তো কোনো কারখানায় বা দোকানে কাজ হবে, যেখানে কিছু টাকা আয় করে মা বাবার কষ্ট কমাতে পারবে। মায়ের চোখে উদ্বেগ ছিল, কিন্তু শফিকের রুক্ষ মুখ দেখে কিছু বলতে পারল না। করিমুদ্দিনের লোকেরা আগে থেকেই বাঁশের সাঁকো পার হয়ে পাকা রাস্তার ধারে দাঁড়িয়েছিল। একজন বলল, চলো, গাড়ি প্রস্তুত। রূপা প্রথমবার গ্রাম ছাড়ল। গাড়ির জানালা দিয়ে সে দেখল সবুজ ধানক্ষেত, নদীর ধারে খেলতে থাকা বাচ্চারা, আর দূরে তার স্কুলের ছাদ। বুকের ভেতর এক অদ্ভুত খালি লাগছিল, কিন্তু বাবার উপস্থিতি তাকে কিছুটা নিরাপদ বোধ করাচ্ছিল। কিন্তু শহরে ঢোকার পর রূপা বুঝল কিছু একটা ঠিক নেই। ভিড়, ধোঁয়া আর অপরিচিত মানুষের সমুদ্রে সে নিজেকে ছোট্ট মনে করল। গাড়ি এক পুরনো স্যাঁতসেঁতে ভবনের সামনে থামল। শফিক তাকে নামতে বলল, কিন্তু চোখে চোখ রাখল না। ভেতরে ঢোকার সময় করিমুদ্দিনের লোকটি ফিসফিস করে বলল, এখন থেকে এখানেই থাকবি। রূপা থমকে গেল। কিন্তু বাবা, বাবা কোথায় যাবে?
শফিক কিছু বলল না, শুধু মাথা নিচু করে বাইরে বেরিয়ে গেল। দরজা বন্ধ হয়ে যাওয়ার শব্দে রূপা বুঝতে পারল সে আর বাড়ি ফিরছে না। ঘরটা অন্ধকার, জানালার কাছে ধুলো জমে আছে, বাতাসে ভারী গন্ধ। দেয়ালের রং খসে পড়েছে, আর কোণে একটি ম্লান আলোয় দাঁড়িয়ে আছে কয়েকজন মেয়ে, কেউ রূপার চেয়ে বয়সে বড়, কেউ প্রায় সমান। তাদের চোখে ক্লান্তি, মুখে ভয়। একজন মাঝবয়সী মহিলা, সোনালি রঙের শাড়ি পরা, রূপার দিকে এগিয়ে এল। তার কণ্ঠ নরম হলেও চোখে ছিল ঠান্ডা হিসাবী দৃষ্টি। তুই নতুন এসেছিস, নাম কি? রূপা। মহিলা ঠোঁট বাঁকিয়ে হাসল। এখন থেকে নাম হবে সোনালি। এখানে আসার পর নাম পাল্টে যায়, বুঝলি? রূপা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু পিছনে দাঁড়ানো একজন মেয়ে মাথা নাড়ল, যেন চুপ থাকতে ইঙ্গিত দিচ্ছে। সেই মুহূর্তে রূপা অনুভব করল এখানে কথা বলা নিরাপদ নয়। রাতের দিকে রূপা জানতে পারল এই জায়গাটিকে সবাই শুধু বাড়িই বলে, কিন্তু এখানে কেউ বাড়ির মতো নিরাপত্তা পায় না। মেয়েদের সারি সারি ঘর, তালা দেওয়া দরজা, আর করিডোরে দাঁড়িয়ে থাকা দুজন রক্ষী। কেউ বাইরে যেতে পারে না, ফোন নেই, জানালার বাইরে শুধু অন্য পুরনো বাড়ির দেয়াল। পরদিন সকালে সেই মাঝবয়সী মহিলা, যাকে সবাই ম্যাডাম কি বলে ডাকে, রূপাকে এক কোণে ডেকে বলল, তোর বাবা তোর জন্য ভালো চিন্তা করেছে। এখানে থাকবি, কাজ করবি, টাকা আয় হবে। কিছুদিন পর তোরও ভালো লাগবে গি। রূপা চমকে উঠল, গলা শুকিয়ে গেল। রূপা বলল, আমি বাড়ি ফিরতে চাই। ম্যাডামের চোখ লাল হয়ে উঠল। বাড়ি ভুলে যা। এখন এইটাই তোর জীবন। সেই রাতে রূপা বিছানায় শুয়ে চোখ বন্ধ করল, কিন্তু ঘুম আসল না। মাথায় বারবার ভেসে উঠল মায়ের মুখ, যেন কুয়াশার আড়াল থেকে তাকিয়ে আছে, কিছু বলতে চাইছে। বাইরে থেকে শিকলের শব্দ, রক্ষীদের পায়ের আওয়াজ, আর দূর থেকে ভেসে আসা কান্নার শব্দে রূপার বুক ভার হয়ে গেল। সে তখনও জানত না এখান থেকে বের হওয়া সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। দিন গড়াতে লাগল। রূপা বুঝতে পারল এখানে সময় যেন আলাদাভাবে চলে, দিন আর রাতের হিসাব রাখা কঠিন। ঘরের ভেতরে মেয়েরা নিজেদের মধ্যে খুব বেশি কথা বলে না, শুধু চোখের ভাষায় কিছু বিনিময় হয়। এক বিকেলে রূপা এক কোণে বসে চুপচাপ কাঁদছিল। তখন এক মেয়ে তার পাশে এসে বসল। বয়সে হয়তো 18-19, চোখে ক্লান্তি, কিন্তু মুখে এক টুকরো উষ্ণতা। তুই নতুন, তাই না? রূপা মাথা নাড়ল। আমার নাম মীরা। আমি এখানে 2 বছর ধরে আছি। মীরার চোখে এক অদ্ভুত দ্বিধা ছিল। সে ফিসফিস করে বলল, শোন, এখানে কারো উপর ভরসা করবি না। শুধু কয়েকজন আছে যারা পালানোর কথা ভাবে। তুই যদি চুপচাপ থাকিস, তাহলে হয়তো সুযোগ পেতে পারবি। রূপার বুক ধরফর করতে লাগল। পালানোর কোনো রাস্তা নাই। মীরা চারপাশে চাইল, যেন কেউ শুনছে কি না নিশ্চিত হতে। মীরা বলল, হ্যাঁ। প্রতি মাসে একদিন বাইরে বাজার থেকে মাল আনে। সেই সময় যদি ঠিকমতো বের হওয়া যায়, তাহলে হয়তো মুক্তি পাব। সেই মুহূর্তে রূপার চোখে প্রথমবার একটুকরো আলো জ্বলে উঠল। সে বুঝল বেঁচে থাকার মানে শুধু শ্বাস নেওয়া নয়, লড়াই করাও বেঁচে থাকার অংশ। সেই রাতেই রূপা মীরাকে প্রতিজ্ঞা করল, আমি চেষ্টা করব। যেভাবেই হোক এখান থেকে বের হব। মীরা হেসে বলল, তাহলে তুই আমার মতো ভয় পাস না। সময় আসবেই। রূপা জানত না সেই সময় আসতে যতটা কষ্ট আর বিপদ লাগবে তা তার কল্পনার চেয়েও বেশি। শীত ক্রমে পেরিয়ে বসন্তের গরম এসে পড়েছে। ঘরের ভেতরে বাতাস ভারী, যেন প্রতিটি দেয়াল রূপার দিকে ঝুঁকে আছে। কিন্তু এখন তার মনে ভয় যতটা, তার চেয়ে বেশি আশা, কারণ মীরা তাকে পরিকল্পনার কথা জানিয়েছে। মীরা বলল, শোনো, মাসের শেষের বৃহস্পতিবার সকালে বাজার থেকে মাল আনে। তখন 2 জন রক্ষী বাইরে থাকে, আর ভেতরে থাকে শুধু একজন। যদি আমরা রান্নাঘরের পেছনের দরজা দিয়ে বের হই, তাহলে সোজা গলিটা পেরিয়ে রাস্তা ধরা যাবে। রূপা ধীরে ধীরে মাথা নাড়ল। কিন্তু সন্দেহ রইল। তাহলে আগে কেউ চেষ্টা করেনি? মীরা চোখ নামিয়ে বলল, করেছে। কিন্তু সবাই ফিরিয়ে আনা হয়েছে। কিছু লোক আর বেঁচে ফেরেনি। এই কথা শুনে রূপার বুক কেঁপে উঠল। তবুও সে ঠিক করল এবার চেষ্টা করবে। পরবর্তী কয়েকদিন তারা 2 জন পরিকল্পনা অনুযায়ী ছোটখাটো জিনিস জমাতে শুরু করল, 1 বোতল পানি, কিছু শুকনো রুটি, আর মীরার পুরনো একটি স্কার্ফ। রূপা বুঝতে পারল মুক্তি মানে শুধু বাইরের দরজা পেরোনো নয়, মুক্তি মানে সঠিক সময়ে সঠিক পথে পালানো। যেদিন বাজারের দিন এল, সকাল থেকেই রূপার গলা শুকিয়ে যাচ্ছিল।
রক্ষীরা যখন মাল আনতে বেরোল মীরা তার হাত চেপে ধরল। এখন দুজন ধীরে ধীরে রান্নাঘরের দিকে এগোল, যেন তারা শুধু পানি আনতে যাচ্ছে। কিন্তু পেছনের দরজার কাছে পৌঁছাতেই রূপার হৃৎপিণ্ড যেন গলা পর্যন্ত উঠে এল। বাইরে গলিতে সাদা রোদ ঝলমল করছে। ঠিক সেই মুহূর্তে পিছন থেকে একটি গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল। কোথায় যাচ্ছ? রূপা ও মীরা জমে গেল। দরজার ফাঁক দিয়ে মুক্তির আলো তাদের চোখে পড়ছিল, কিন্তু পিছনে দাঁড়িয়ে ছিল সেই মধ্যবয়সী ম্যাডাম, চোখে এক ভয়ঙ্কর তৃপ্তির হাসি। ম্যাডাম তাদের দুজনকে আলাদা ঘরে আটকে রাখল। রূপার মনে হচ্ছিল এবার হয়তো আর মুক্তি নেই। কিন্তু ভাগ্য হঠাৎ মোড় নিল। সেদিন বিকেলেই বাইরে অদ্ভুত হট্টগোল শোনা গেল, পুলিশের সাইরেন, মানুষের চিৎকার। দরজা ভেঙে কয়েকজন পুলিশ ও এনজিও কর্মী ভেতরে ঢুকল। তারা দ্রুত মেয়েদের মুক্ত করতে লাগল। রূপা প্রথমে ভয়ে কুঁকড়েছিল, কিন্তু মীরার হাত ধরে বাইরে এল। পরে জানা গেল এক প্রতিবেশী সন্দেহজনক শব্দ শুনে এনজিওতে খবর দিয়েছিল। অনেক দিনের নজরদারির পর অবশেষে অভিযান চালানো হয়। উদ্ধারের পর রূপা ও মীরাকে সুরক্ষা কেন্দ্রে রাখা হল। শুরুতে তারা কারও সাথে কথা বলতে চাইছিল না, কিন্তু ধীরে ধীরে এনজিওর কাউন্সেলররা তাদের আস্থা অর্জন করল। রূপা পুলিশের কাছে স্বীকার করল তার বাবাই তাকে শহরে এনেছিল। শোনা মাত্রই পুলিশ করিমুদ্দিন ও ম্যাডামকে গ্রেপ্তার করল। মামলার শুনানিতে রূপার সাক্ষ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে দাঁড়াল। আদালত করিমুদ্দিন ও ম্যাডামকে দীর্ঘ কারাদণ্ড দেয়। রূপার বাবা শফিকও অপরাধে জড়িত থাকার জন্য শাস্তি পেল, যদিও রূপার মনে রয়ে গেল মিশ্র অনুভূতি, রাগ, কষ্ট আর একসময়কার ভালোবাসা। রূপা এনজিওর পুনর্বাসন কেন্দ্রে থেকে পড়াশোনা শুরু করল। পাশাপাশি সেলাই, কম্পিউটার শেখা আর আত্মরক্ষার প্রশিক্ষণ নিল। মীরাও একই কেন্দ্রে ছিল। তারা একসাথে ভবিষ্যতের পরিকল্পনা করল, শুধু নিজেদের বাঁচানো নয়, অন্য মেয়েদেরও বাঁচানোর জন্য কাজ করবে। ধীরে ধীরে রূপা নিজের আত্মবিশ্বাস ফিরে পেল। সে বুঝল অতীত বদলানো যায় না, কিন্তু ভবিষ্যৎ গড়া যায়। কয়েক বছর পর রূপা নিজেই এনজিওতে কর্মী হয়ে গেল। সে গ্রামে ফিরে গিয়ে মানব পাচার বিরোধী সচেতনতা ক্যাম্পেইন চালাতে লাগল, স্কুলে বক্তৃতা দিল, মহিলাদের সেলফ ডিফেন্স শেখাল। একদিন স্কুলের আঙিনায় দাঁড়িয়ে রূপা বলল, অন্ধকার যত গভীরই হোক, আলো খুঁজে পেতে লড়াই করতে হয়। যে লড়াই নিজের জন্য আর সবার জন্য। ছোট ছোট মেয়েদের চোখে তখন একরাশ স্বপ্নের ঝিলিক। রূপা জানত তার গল্প হয়তো কষ্টের, কিন্তু সেই কষ্টই অন্যদের জন্য পথ দেখাবে। এভাবে গল্প শেষ হল, ব্যথা থেকে মুক্তি, আর মুক্তি থেকে আশার দিকে যাত্রা।